নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। মমতা ব্যানার্জির সামনেই 8টা কঠিন চ্যালেঞ্জ। সেই 8টা কঠিন চ্যালেঞ্জকে মোকাবিলা করে মমতা ব্যানার্জি কি 2026-এর বিধানসভা নির্বাচনে জয়যুক্ত হতে পারবেন? এক কথায় বলতে গেলে এই মুহূর্তে তার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না যে এই 8টা কঠিন চ্যালেঞ্জকে মোকাবিলা করে মমতা ব্যানার্জি 2026-এর বিধানসভা নির্বাচনে তার সরকার চতুর্থবারের জন্য গড়বেন, এরকম কোনো সম্ভাবনা আছে বলে অন্তত গোটা রাজ্যের রাজনৈতিক মহল মনে করছে না। যারা গোটা রাজ্যের রাজনীতিটা দেখেছেন তাদের কাছে তাদের মতো আমিও আমার যেটা মনে হয়েছে যে পশ্চিমবাংলার টোটাল 294টা বিধানসভা কেন্দ্র, আর এই 294টা বিধানসভা কেন্দ্রের মধ্যে 74টা বিধানসভা কেন্দ্রে যেখানে 40%-এর বেশি মুসলিম ভোট আছে, আর 72টা বিধানসভা কেন্দ্র আছে যেখানে 25 থেকে 40% মুসলিম ভোট আছে। টোটালি 146টা বিধানসভা কেন্দ্র যেখানে তৃণমূল কংগ্রেসের মূল ঘাঁটি, এটাই তৃণমূল কংগ্রেসের মূল ভিত্তি, এটাই তৃণমূল কংগ্রেসের যদি বলেন পুঁজি, সেই পুঁজি ছিল এই 146টা বিধানসভা কেন্দ্র, যেখান থেকে গত বিধানসভা নির্বাচনে 131টা সিট জিতেছে তৃণমূল। বিজেপি জিতেছে 14, আইএসএফ জিতেছে 1টা। অর্থাৎ এই 146টা মুসলিম নিয়ন্ত্রণ, মুসলিম প্রভাবিত এলাকাগুলো থেকে তৃণমূল কংগ্রেস বিপুল জয়লাভ করেছিল, যে কারণেই তৃণমূল কংগ্রেসের সরকার গঠন হয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে 200+ সিট পেয়েছে তার মধ্যে 131টাই মুসলমানদের দৌলতে, বাকি 80টার মতো সিট যেটা হিন্দুদের কারণে তৃণমূল কংগ্রেস জিতেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বাকি 148টা বিধানসভা কেন্দ্র রয়েছে, এই 148টা বিধানসভা কেন্দ্রে কিন্তু মুসলিম ভোট কোনো ফ্যাক্টরি নয়। ফলে বিজেপি 2026-এ শুরু করতে চাইছে এই 148টা বিধানসভা কেন্দ্রকে হাতে নিয়ে। অর্থাৎ বিজেপি এখানে এগিয়ে থাকছে, 148টা বিধানসভা কেন্দ্রে তারা এগিয়ে থাকছে বিজেপি। অ্যাগ্রেসিভ বিজেপি প্রথম মমতা ব্যানার্জির কাছে বড় চ্যালেঞ্জ। বিজেপি এবার যেভাবে অ্যাগ্রেসিভলি লড়াইটা করছে, এই 148টা বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি যদি 100-র ওপর সিট এখান থেকেই মেরে দেয়, তাহলেই তো তৃণমূল কংগ্রেসের বাকি খেল খতম হয়ে যাবে। ফলে এইটা মমতা ব্যানার্জির কাছে প্রথম চ্যালেঞ্জ, যে আগ্রাসী বিজেপিকে 148টা বিধানসভা কেন্দ্রে, যেখানে মুসলিম ভোট প্রায় নেই বললেই চলে, সেই বিধানসভা কেন্দ্রগুলোতে কি করে মমতা ব্যানার্জি জিতে আসতে পারবে, এই 148টার মধ্যে কটা সিট জিততে পারে, এটা মমতা ব্যানার্জির কাছে একটা বড় চ্যালেঞ্জ। 2, মুসলিম অধ্যুষিত এলাকা সিট, এই যে 146টা বিধানসভার মুসলিম সিট, যেখান থেকে 131টা সিট জিতেছিল মমতা ব্যানার্জি, সেইখানে এবারে থাবা বসাবে আইএসএফ। নওশাদ সিদ্দিকী গতবার সে ভাঙড়ের সিটটা জিতেছে, এবারে সে অনেক বেশি সংগঠিত, পরিণত, এবং শুধু মুসলিম ভোটের সে ডাক দিচ্ছে না, আইএসএফ তার সঙ্গে পিছিয়ে পড়া অংশের মানুষকে যুক্ত করে সিপিএম এর সঙ্গে জোট তৈরি করে সে হয়তো এবারে লড়াইটা লড়বে। ফলে আইএসএফ তাদেরও ভিত্তি, মূল ভিত্তি মুসলিম ভোট। ফলে সেই মুসলিম ভোট, মমতার মুসলিম ভোটে আইএসএফ এবার থাবা বসাবে, যেটা মমতা ব্যানার্জির কাছে সেকেন্ড চ্যালেঞ্জ। থার্ড যে চ্যালেঞ্জটি, সেটা হচ্ছে জেইউপি, জনতা উন্নয়ন পার্টি, হুমায়ুন কবির। হুমায়ুন কবির গোটা রাজ্য জুড়ে তিনি প্রার্থী দেবেন ইত্যাদি বলছেন, তার দলের কথা বলছেন, এটা খুব বাস্তব নয়। হুমায়ুন কবিরের গোটা রাজ্য জুড়ে প্রার্থী দিয়ে তিনি বিরাট কিছু একটা করবেন, বিষয়টা এমনটা নয়। কিন্তু 2021-এর নিরিখে বা 2024-এর নিরিখেও যদি আমরা দেখি, যে মুর্শিদাবাদ এবং মালদা জেলাগুলোতে, কিংবা উত্তর দিনাজপুরে, 3টে জেলাকে যদি আমরা ধরি মুসলিম প্রধান এলাকা, জেলা, সেই মুসলিম প্রধান জেলাতে কিন্তু হুমায়ুন কবিরের প্রভাব ক্রমশ বাড়ছে এবং সেখানে তার একটা গ্রিপ আছে। এই এলাকাতে যদি এখান থেকে হুমায়ুন কবির 4-5টা সিট জিতেও যায়, আর বাকি বহু সিটে সে কিন্তু সংখ্যালঘু ভোটে থাবা বসাবে, মমতার সংখ্যালঘু ভোটে থাবা বসাবে জেইউপি। এবং এই জেইউপির সঙ্গে কে আসছে? আরেকটা চ্যালেঞ্জ, মিম আসাউদ্দিন ওয়াইসি। উত্তর দিনাজপুর লাগোয়া বিহারের কিষানগঞ্জ, সেই কিষানগঞ্জ জেলায় বিহারের এই নির্বাচনে মিম কিন্তু দারুণ রেজাল্ট করেছে। ফলে কিষানগঞ্জকে করিডোর করে ওরা উত্তর দিনাজপুর জেলাতে ইতিমধ্যেই মিমের একটা বিরাট শক্তিশালী টিম তৈরি হয়ে গেছে উত্তর দিনাজপুর জেলাতে। মিম আর জেইউপি কিন্তু এবারে সমঝোতা করবে। এই মিম মালদা মুর্শিদাবাদ পর্যন্ত কিন্তু প্রভাব তার বিস্তার করছে। ফলে মিম
মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, তার সঙ্গে হুমায়ুন কবিরের জেইউপি, এই গোটাটা যুক্ত হলে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর জেলাতে এখানে যে মুসলিম ভোট, যেখান থেকে তৃণমূল কংগ্রেস প্রায় সব সিট জিতেছিল, এই সিটগুলো কিন্তু এবারে একটা সিটও জেতার জায়গায় থাকবে না তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে কিন্তু বড় সমস্যা হবে মমতা ব্যানার্জির কাছে। এই দুটো বড় চ্যালেঞ্জ। এরপরের যে চ্যালেঞ্জটা আছে পূর্ব মেদিনীপুর জেলাতে, রুহুল আমিন তিনিও জেইউপি করেছেন, জাতীয় উন্নয়ন পার্টি, এটা জনতা উন্নয়ন পার্টি আর এটা জাতীয় উন্নয়ন পার্টি। এটা কিন্তু জেইউপি হুমায়ুন কবিরের আগে তৈরি করা দল। রুহুল আমিন পূর্ব মেদিনীপুর জেলায় অন্তত 3-4টে সিট যেখানে তৃণমূল কংগ্রেস জিতে রয়েছেন মুসলিম ভোটে, সেখানে রুহুল আমিন কিন্তু এবার ফ্যাক্টর হবে। কারণ মুসলিমরা এবার আওয়াজ তুলছে যে তারা যেহেতু 146টা বিধানসভায় তাদের ভোট একটা ফ্যাক্টর, ফলে 146টাই মুসলিম এমএলএ তারা চাইছে বিধানসভায়। যে কারণে মমতা ব্যানার্জির কাছে আবার দাবি উঠেছিল 100-র ওপর। আমি তখন ইভিএম নিউজের পক্ষ থেকে কথা আপনাদেরকে বলে দিয়েছিলাম আজ থেকে 1 বছর আগে, যে মুসলিমরা এবার আওয়াজ তুলেছে বিধানসভায়। সিদ্দিকুল্লাহ চৌধুরীও আওয়াজ তুলেছিল, এখন একটু চুপ করে আছে। এই আওয়াজ তুলেছিল যে এবার মুসলিমদের কমপক্ষে 104 থেকে 5টা জেতা সিট দিতে হবে মমতা ব্যানার্জিকে, যাতে মুসলিমরা বিধানসভায় 100-র ওপর সিট নিয়ে যায়, মুসলিম প্রতিনিধি থাকে, বিধায়ক থাকে। সেই টার্গেট এবার রয়েছে। ফলে সেক্ষেত্রে রুহুল আমিন সাহেব তিনি পূর্ব মেদিনীপুরের 2-3টে বিধানসভা কেন্দ্রে তার কিন্তু জেতার ক্ষমতা আছে। তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করে রুহুল আমিনের সঙ্গে ডিরেক্ট বিজেপি, জেইউপির সাথে ডিরেক্ট বিজেপির ফাইট হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস কিন্তু ওই জায়গাটাতে হেরে যাবে। ফলে সেক্ষেত্রে জেইউপি যদি জিতে যায় সেটাতেও কিন্তু অবাক হওয়ার কিছু নেই। এটা যেমন একটা লড়াই, এই 5টা চ্যালেঞ্জকে মমতা ব্যানার্জিকে যেমন চ্যালেঞ্জ করতে হচ্ছে। 6 নম্বর চ্যালেঞ্জ কি? বাম কংগ্রেস। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে এই গোটা জায়গাতে বাম কংগ্রেসরা গত নির্বাচনেও বাম কংগ্রেসকে ভোট দিয়েছে এই এলাকাগুলোতে। বাম কংগ্রেসদের ভিত্তিও কিন্তু মুসলিম ভোট। এই এলাকাগুলোতে কিন্তু বাম কংগ্রেসের এখনো ভিত্তি রয়েছে। ফলে সেই মুসলিম ভোটটা কিন্তু বাম কংগ্রেসও একটা অংশ পাবে। আর তার পাশাপাশি মৌসম বেনজির নূর তৃণমূল কংগ্রেসকে ত্যাগ করে কংগ্রেসে চলে গেছে। তৃণমূল কংগ্রেসকে ত্যাগ করে কংগ্রেসে চলে যাওয়ার ফলে ওই যে গনি খান পরিবারের তার যে প্রভাব মালদা অঞ্চলে মুসলিমদের উপর, সেই প্রভাব কিন্তু আর তৃণমূল কংগ্রেস কাজে লাগাতে পারলো না। ফলে মালদাতে কিন্তু মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে এবার কংগ্রেস ভালো ফল করবে, কংগ্রেস এককভাবে এবার ভালো রেজাল্ট করবে। তাই কংগ্রেস এবার এই লড়াইটা লড়তে চাইছে মৌসম বেনজির নূর চলে আসাতে। কংগ্রেস যে কারণে এবার এককভাবে লড়ছে, কারণ তারা মনে করছেন মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর থেকে কংগ্রেস এবার জিতে আসবে। ফলে সেই জেতার সাফল্যের ভাগ তারা বামকে দিতে চায় না। তাই তারা এককভাবে লড়াই করবে, কারণ তারা মনে করছে বামেদের ভোট তাদের প্রয়োজন নেই, তারা এককভাবে এই সিটগুলোকে তারা বের করে নিতে পারবে। শেষ যে চ্যালেঞ্জটা মমতা ব্যানার্জির কাছে নির্বাচন কমিশন ছুড়ে দিয়েছে, মমতা ব্যানার্জি সেটা টের পেয়েছে। মমতা ব্যানার্জির সব থেকে বড় শক্তি ছিল অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা ভোট, যাদের একটা বিরাট অংশ এই রাজ্যে ভোটার তালিকায় নাম তুলে দিয়েছিল। এসআইআর হয়ে যাওয়াতে এর প্রায় একটা বড় অংশ বাদ চলে গেছে। আগামী এই কয়েকদিনের মধ্যে এসআইআর এর পর যখন ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, তখন সেই ভোটার লিস্টে দেখবেন এই বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা মুক্ত একটা ভোটার লিস্ট হচ্ছে। সেইখানে দাঁড়িয়ে এই ভোটারদেরকে বাদ দিয়ে আজকের রাজনৈতিক পরিস্থিতিকে মোকাবিলা করা মমতা ব্যানার্জির পক্ষে প্রায় অসম্ভব। কারণ এত বিরাট অংশের মুসলমান ভোটার লিস্ট থেকে বাদ যাবে, তার সঙ্গে মুসলিমদের যে ভোটটা মমতা ব্যানার্জি পেত, এবারে সেই ভোটেই মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ ছুটছে মুসলিম নেতারা। কারণ তারা মনে করছেন মমতা ব্যানার্জি তাদের নেতা নয়, মমতা ব্যানার্জি মুসলিমদের ভোটটা নিয়ে এই ভোটটাকে তিনি কাজে লাগান, তার নিজের স্বার্থে কাজে লাগান। তাই মুসলিমরা এবার তাদের নিজেদের পার্টিকে ভোট দেবেন, তারা নিজেরা দলে তারা নিজেদের প্রতিনিধি পাঠাবেন বিধানসভায়। সেই টার্গেট কেন্দ্র করে তারা এবার ভোটে লড়ছেন। ফলে সেক্ষেত্রে মমতা ব্যানার্জির কাছে এই 8টি বড় চ্যালেঞ্জকে মমতা ব্যানার্জির মোকাবিলা করা খুব কঠিন কাজ বলে আমার অন্তত মনে হয়েছে। ফলে আমাদের নজর থাকবে মমতা ব্যানার্জি 2026-এর এই 8টা চ্যালেঞ্জকে মোকাবিলা করে নির্বাচনে জয়যুক্ত হতে পারেন কিনা সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। আর দর্শকদের বলবো, যারা আমাদের চ্যানেলটি রোজ দেখছেন অথচ চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত দিন। ভালো থাকবেন, সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।